الله منا ومنكم تقبل الله منا ومنكم تقبل الله منا ومنكم تقبل الله منا ومنكم আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। প্রিয় দর্শক, আজ ঈদ, মদিনার ঘরে ঘরে আনন্দ, পথে পথে ছেলে মেয়েদের কলরব। পাঠ্যপুস্তকে পড়া এই গল্পটির সাথে আমরা যারা বিশেষ করে দেশ থেকে বড় হয়ে এসেছি আমরা সবাই পরিচিত, এবং এই গল্পটি যখনই আমাদের সবার মনে আসে তখনই আমরা এক ধরনের নস্টালজিকতায় হারিয়ে যাই। আমরা ছুটে যাই, আমরা ফিরে যাই ছোটোবেলার সেই সব দিনগুলোতে, যেসব দিনগুলোতে আমরা আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী নিয়ে আমরা ঈদ করতাম। যান্ত্রিক এই বিলেতে আসলে আমাদের সেই সব স্মৃতিগুলো আমরা সবসময় হাতিয়ে বেড়াই, এবং সেই সব স্মৃতি রোমন্থন করতে আমাদের মনের মধ্যে অজানা এক ভালো লাগার আবেশ আমাদের মধ্যে বয়ে যায়। আমরা যারা বিশেষ করে আমাদের বিলেতে আমাদের সংবাদ মাধ্যমের যারা সহকর্মী রয়েছেন, সাংবাদিকরা রয়েছেন, ব্যস্ততার ফাঁকে খবর সংগ্রহ করার ব্যস্ততার মধ্যেও আমরা নিজের কাজ সহ পরিবার সবাইকে নিয়ে আমরা ঈদ উদযাপন করি, এবং এই উদযাপনটা কেমন করি সেটা নিয়ে আজকের অনুষ্ঠান আমরা সাজিয়েছি আজকের ঈদ আড্ডায়। আপনাদের ঈদও নিশ্চয়ই ভালো কাটছে, সেটাই আমাদের প্রত্যাশা। আমি কথা না বাড়িয়ে আমি পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে রয়েছেন তিনজন স্বনামধন্য, আপনাদের অত্যন্ত সুপরিচিত এই কমিউনিটিতে সাংবাদিক এবং আমাদের সহকর্মী। আমি আমার ডান থেকে শুরু করব। আমার সাথে রয়েছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের বর্তমান সভাপতি, সাংবাদিকতার পেশা ছাপিয়েও উনি একজন আইনজীবী, আমাদের অত্যন্ত সুপরিচিত ব্যারিস্টার তারেক চৌধুরী। তারেক ভাই, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ এই ব্যস্ত দিন আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন সেজন্য। ধন্যবাদ। আমার ডানে মধ্যেখানে রয়েছেন আরেকজন অত্যন্ত সুপরিচিত সাংবাদিক, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক, আপাতমস্তক একজন সাংবাদিক এবং কমিউনিটি ব্যক্তিত্ব, আমাদের সকলের পরিচিত সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মোহাম্মদ। আসসালামু আলাইকুম তাইসির ভাই, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক, ঈদ শুভেচ্ছা আপনাকে এবং আমাদের প্যানেলের সকলকে, এবং এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সকলের প্রতি ঈদ মোবারক এবং ঈদ শুভেচ্ছা। অনেক ধন্যবাদ তাইসির ভাই, আপনি আমাদের মধ্যে এসেছেন আজকের ঈদ আড্ডায়। দর্শক, আমাদের সাথে আরেকজন সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব, একদম উনিও একজন আপাতমস্তক সাংবাদিক, দ্য সানরাইজ টুডে সম্পাদক এনাম চৌধুরী। এনাম চৌধুরী, আপনাকে স্বাগত, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দর্শকদের ঈদ শুভেচ্ছা এবং ঈদ মোবারক। সবার ঈদ ভালোভাবে কাটুক, কল্যাণময় হোক এই পবিত্র রমাদান পরবর্তী আমাদের ঈদের আড্ডা এবং সকলের জীবন। তো সর্বডান থেকে শুরু করছিলেন, ডান থেকে, আমি সর্বডানে ছিলাম। আমার দুই চৌধুরী, এক চৌধুরী থেকে আরেক চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য। দর্শক, দুই চৌধুরী এবং মধ্যখানে তাইসির ভাইয়ের পাশে আমি। নিশ্চয়ই আমাদের আড্ডা জমে উঠবে, আপনারাও নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। যেটা হচ্ছে রহমত, বরকত এবং নাজাতের এই পবিত্র সিয়াম সাধনার পর আমরা সবাই উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে আমাদের এই দিনটি পালিত করি, এই পবিত্র ঈদ উল ফিতর। এবং এই ঈদ আসলে ধনী গরিব সব বিভেদ ভুলে গিয়ে আমরা ঈদের মাঠে যাই, ঈদের নামাজ পড়ি এবং যে যার মতো করে ঈদকে উদযাপন করতে চেষ্টা করি। আমাদের আড্ডায় আজকে ঈদের স্মৃতিগুলোই আজকে রোমন্থন করব, এবং আশা করি আপনাদেরও ফেরে আসা সেই সব দিনগুলো নিশ্চয়ই আমাদের অনেকের সাথে, অতিথিদের সাথে আপনাদেরও সেই সব দিনগুলোর কথা মনে করিয়ে দেবে। আমি তারেক ভাইয়ের কাছ থেকে শুরু করব। তারেক ভাই, ঈদ আসলে যান্ত্রিক জীবন আমাদের এখানে, এবং আমরা সবাই ব্যস্ত। দেশের ছোটোবেলার ঈদ নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনার জীবনের ঈদের কোনো শুরুতে ছোটোবেলা, আমরা তো ছোটো থেকে প্রতি বছর ঈদ পালন করি আমাদের পরিবারের সাথে, পাড়া প্রতিবেশীদের নিয়ে। তো স্মৃতিময় কোনো ঘটনা ঈদের, বা ঈদটা, ছোটোবেলার ঈদটা কেমন ছিল সেটা যদি একটু বলেন। ধন্যবাদ। স্মৃতিময়, আসলে প্রতিটা ঈদই স্মৃতিময় থাকে। যেটা মনে হয় যে ছোটোবেলা আমরা যেটা হতো যে আমরা 7 ভাই 1 বোন, আমি হচ্ছি 5 নম্বর ভাইয়ের মধ্যে, আমার বড় বোন। সুতরাং যেটা হতো যে আমার আব্বা স্কুলে হেডমাস্টার ছিলেন। আমাদের এখানে ওই যে ঈদের আগে কাপড় কিনে টেইলারে যেতে হতো। এটা মনে করে না, সকালে কাপড় কিনা হতো, ওই যে ছোট বড় না, ওই যে কাপড় দিয়ে শার্ট বানানোর জন্য। এটা কাপড় কিনে তারপরে কাপড় কিনে অনেক সময় দেখা গেল ফুল স্ট্রাইপ শার্ট কিনতাম, অনেক কাপড় কিনা হতো।
হয়তো কোনো সময় 7 ভাই একসঙ্গে হতো না, মনে করো 3 ভাই বা 2 ভাই বা 4 ভাই, এরকম এক একজনের এক এক কালারের। এটার জন্য আমরা হয়তো ঈদের 3-4 দিন আগে যেতাম, ঈদের একদিন আগে চলে আসতো। আমাদের এখানে মাখন টেইলার নাম ছিলেন। আমরা এটা শায়েস্তাগঞ্জে এই যে দাউদনগর বাজার বা পুরান বাজার না, দাউদনগর বাজারে ছিল মাখন টেইলার। সেখানে আমাদের যাওয়া হতো মনে করেন সপ্তাহ বা 3-4 দিন আগে মাপ দিয়ে আসতাম। ঈদের 1-2 দিন আগে হয়তো আব্বা নিয়ে আসতেন বা আমরা হয়তো কোনো সময় কারোর সঙ্গে যেতাম, নিয়ে আসতাম। এটা একটা ঈদের একটা স্মৃতি। তারপর হচ্ছে ঈদের দিন নতুন কাপড় পরে একটা ছিল, এটা আমি জানি না রীতি কিনা, যে রমজানের ঈদে এই যে আব্বা আম্মাকে বাসায় সালাম করে যেতাম, আর কুরবানির ঈদে মনে হয় যে ঈদের নামাজ পড়ে এসে সালাম করতাম। এটা ট্রেডিশনটা কি জন্য আমি জানি না। আর যেটা হচ্ছে যে এইসব প্লাস ঈদের আগে যেটা ছিল, যেহেতু আমাদের পরিবার বললাম যে 7 ভাই 1 বোন একসঙ্গে সবাই আসতেন, যারা সবাই মানে এক এক সময় কেউ না কেউ ইউনিভার্সিটিতে আসেন, 1জন বা 2জন। আমাদের ফ্যামিলিতে এক এক সময় মানে হয়তো 2-3 দিন আগে থেকে আসা শুরু করতেন। একজন হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন, কেউ জাহাঙ্গীরনগরে। আমরা আবার ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, সিলেট, শাহজালাল ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিতে আমাদের মানে পরিবারের সদস্যরা ছিলেন, যার ফলে একদিন থেকে আসা শুরু করতে তখন মনে হতো যে ঈদ আসতেছে, মানে সবাই এই যে ঈদে একসঙ্গে হওয়া হতো আর কি। আর ঈদের দিন সকালে যেটা হচ্ছে গিয়ে এই যে আগে তো ইস্ত্রি ছিল, যেটা হচ্ছে গিয়ে এই যে কয়লা ছিল, এই উপর দিয়ে কয়লা দিয়ে করা হতো আর কি। তো এটা ইস্ত্রি করা হতো বাসায় করতেন কয়লা দিয়ে। শেষের দিকে মনে হয় বাসায়, প্রথম দিকে হয়তো বাইরে করা হতো আর কি। মানে এই যে ঈদের দিন সকালে কাপড় পরা, ঈদের সময় যেটা হতো গিয়া 2-3 দিন আগে থেকে উৎসব যেটা হতো, যে আম্মা ওই যে বড় বিস্কিটের টিন থাকতো, সেই টিনে ওই যে এখানে পপ বলে আমাদের নারিকেলের যেটা, সেটা হতো রাত্রব্যাপী চলতো, সারা রাত্রে তৈরি করা হতো। সকালে মানে উঠে মানে এই পিঠাগুলো খাওয়া হতো আর কি, বিশেষ করে সন্দেশ, পপ আরও কিছু দিনের করা হতো। প্লাস সকালে একটু গোসল করা, এটা একটা কম্পিটিশন ছিল। সেগুলো অনেকগুলো বিশেষ মনে পড়ে আর কি। আর পরের পর্ব যেটা মনে হয় যে আমরা আসার সময় কবর জিয়ারত, নামাজ পড়ে আসে, আরও অনেক ধরনের স্মৃতি মনে পড়তেছে আর পরবর্তীতে হয়তো বলবো না আর অন্যান্য অংশগুলো। আবার এখানে আবার 2টা ভাগ রয়েছে। আমরা যখন বাসায়, শায়েস্তাগঞ্জের বাসায় পড়লে এক ধরনের আনন্দ স্মৃতি, সিরিয়াল অর্ডার অফ দি ডে। আর যদি মানে জকিগঞ্জের শাহবাগে যদি আমরা নামাজ পড়তাম, গ্রামের বাড়ি, সেটা আরেক ধরনের স্মৃতি আর কি। অনেক ধরনের স্মৃতি রয়েছে, হয়তো তাইসির ভাই অন্যরা বললে পরবর্তীতে আমরা তো ইলাবোরেট করবো আর কি। ধন্যবাদ তাইসির ভাই। এটা আসলে আমাদের সবার স্মৃতি। আমি যেটা শুরুতেই বললাম যে আসলে আমরা অনেক সময় পুরনো দিনগুলোতে ফিরে যেতে চাই, এবং সেই সব স্মৃতি এই যান্ত্রিক জীবনে আসলে বললেও আমাদের এটা আবেগের জায়গা, এরকম আমাদের মন থেকে এগুলা গল্পের মতো, ছবির মতো মনে হয়। একটু শুনি আপনার মুখ থেকে। তো ঈদটা তো হচ্ছে ছোটোকালে ঈদটা সুন্দর অ্যাকচুয়ালি। বড় হওয়ার পর মনে হয় যে ঈদ আসলো এবং গেল, কিন্তু ছোটোকালে ঈদ নিয়ে আমাদের প্রস্তুতি, আগ্রহর কোনো শেষ নেই। ধরেন রমজান শুরু হওয়ার পর থেকেই যে ঈদ আসতেছে, ঈদের প্রিপারেশন কীরকম হবে, ঈদের দিন কী করব, ঈদের কী জামা পরবো, তো এটা একটা প্রস্তুতি এবং আগ্রহ এবং কৌতূহল থাকতো সবসময়। তো আমি যখন ছোটো ছিলাম তখন ওই সময় কিন্তু বেশ কয়েক বছর যাবতীয় সবসময় ঈদ হয়তো ঠান্ডার সময়, পৌষ এবং মাস, কারণ সম্ভবত 11 দিন করে হয়, কিন্তু এতে করে আমার ছোটোকালের যে ঈদটা বেশি আমি পেয়েছি ঠান্ডার সময়। তো ঠান্ডার সময় একটি বড় ফ্যাক্টর হচ্ছে আপনার মর্নিংয়ে উঠে আপনি গোসল করবেন। তো মনে হয়তো ঈদের সাথে গোসলের একটা অতপ্রত সম্পর্ক, মানে গোসল না হইলে যেমন ঈদ হচ্ছে না, যদি গোসলটা না হইতে তাহলে ভালো। সকালে ঘুম থেকে উঠে আপনি কীভাবে গোসল করবেন, এটা নিয়ে আমরা আগেই, পুকুরে গোসল করা এটা আনন্দ, এটা ডিফারেন্ট ছিল। পুকুরে গোসল করা, তো এটা আগে থেকে যে গোসল কীভাবে করবো, তো মোটামুটি 4-5 জন একসাথে পুকুর পাড়ে গেলাম, একজন আরেকজনকে ধাক্কা দিয়ে সে পিছন থেকে বুঝবে না যে ধাক্কা দেওয়া হচ্ছে, আর ধাক্কা দেওয়ার সাথে সাথে আপনি পানিতে ফেলে দিলেন এবং সাথে সাথে আপনার 2টা ডুব দিয়ে উঠে এসে তেল দিয়ে আপনি চলে গেলেন বাইরে। আবার আমরা কি করতাম, ঠান্ডার দিন তো কিছু খড়কুটা এনে পুকুরের পাড়ে ওইদিকে একটা আগুন পোহানোর জন্য সব একসাথে গিয়ে এটা আগুন দিলাম এবং আগুন পোহালাম। এরপরে তো গড়ে এসে তো পিঠা পুলি তো এগুলো আগে থেকে রাতে থেকে মা এবং চাষিরা তৈরি করতো, খাওয়া দাওয়া করে আপনি বেরিয়ে গেলেন। তো নামাজ শেষ করে আপনার জিয়ারতের কথা যেটা বললেন, সেটা তখনই আমার দাদা দাদি ছোটোকালেই মারা গিয়েছিলেন। তো আমার আব্বা আমাদেরকে নিয়ে যেতেন দাদা দাদির কবরের পাশে, তো এখানে আমরা জিয়ারত করতাম। তো আমাদের এখানে ঈদের আরেকটা বিষয় ছিল ঈদগাতে আকর্ষণীয় বিষয়, যেটা যে ঈদের কারা কারা রোজা ভাঙছে তাদের বিচার হইতো। আচ্ছা, ঈদের ময়দানে, ঈদের দিনে, হ্যাঁ ঈদের দিনে এই বিচার হইতো, এটা প্রকাশ্যে বিচার। তো আমার শেষ করে খুতবা শেষের পরে সকল বসার পরে মুরব্বী দাঁড়াতেন একজন, তো বলতো যে আপনারা কি কেউ দেখছেন কেউ রোজা টোজা ভাঙছে? তো প্রথম দিকে কেউ কথা বলে না,
পরে একজন বলল জি ওই বিলের মধ্যে আমি ধান কাটতেছিলাম, তখন আমি দেখছি সেইখানে বিড়ি খাচ্ছে, আচ্ছা তো তুমি দাঁড়াও, সাক্ষী আছে কিনা। এখন প্রমাণিত হইল যে উনি রোজা ভাঙছে। এভাবে যখন একজন যখন নাম চলে আসলো, দেখা যায় আরও 4-5 জনের নাম চলে আসছে, 8-10 জন। তখন এদেরকে শাস্তি কি, তখন ওই যে লাঠি আছে মুরব্বির লাঠি, এটা দিয়ে গার্জিয়ানকে দেওয়া হতো, যে আপনি 5-6টা বেদ দেওয়া হতো আর কি, যে প্রকাশ্যে, যাতে ভবিষ্যতে আর কখনো রোজা না ভাঙো। এটা একটা এটা আপনাদের এলাকা কোন এলাকা বলেন? আমাদের বড়লেখা সহজপুরে। এটা কিন্তু দীর্ঘদিন ছিল, কিন্তু পরে এটা উঠে গেছে। আমার মনে হয় এটা থাকা উচিত ছিল। ইভেন কি একেবারে প্রধান মুরব্বী যিনি বিচার করতেছেন, থানার ছেলে রোজা ভাঙছে, উনি উনারও বিচার করছেন আর কি। তো এটা একটা আমাদের একটা কৌতূহল ছিল, ওই দেখি কে রোজা ভাঙছে, রোজাকে এটা কিভাবে জানি বের হয়ে যেত, একজন আরেকজনকে বোধ হয় ওই যে রাস্তাঘাটে স্পাইং করতো, আর ওই যে সম্পর্ক অনেক সময় খারাপ হইতো, তো বলে রোজা বলে দিব কিন্তু ঈদের মাঠে। এই আর কি, এগুলো আরো বলবো না পরবর্তীতে। আসছি এনাম চৌধুরী, আপনি কি একটু আমাদের সাথে যোগ করবেন যে আপনার ছোটবেলার স্মৃতিগুলা? আমার ছোটবেলার স্মৃতি, আমি রোজার 1 সপ্তাহ আগে আমার ঈদ শুরু হইতো। আমার আব্বা, ওনার বিজনেস ছিল, উনি ফার্মাসিস্ট ছিলেন, পাশাপাশি উনি একটু মসজিদের ইমামতি করতেন। তো আব্বা কখনো চাইতেন না যে ওনার নামাজ জামাতটা উনি অন্য কাউ পড়াক, এবং সবাই চাইতো উনি পড়াবেন। যে কারণে আব্বা সবসময় মসজিদের পাশেই ওনার ফার্মেসি এবং মসজিদে নামাজটা পড়াতেন। তো ঈদের 1 সপ্তাহ 10 দিন আগে আব্বা আমাকে নিয়ে বাজারে যেতেন কাপড় কেনার জন্য, এবং অনেকগুলো সব দেখে বাছাই করে একটা কাপড় কিনতেন। আগে আমার পছন্দকেও প্রায়োরিটি দিতেন, আবার ওনার পছন্দকে আমি প্রায়োরিটি দিতাম। এই স্মৃতিটা যে আমার ঈদের, এবং এই কাপড়টা আনার পরে কাউকে দেখার সুযোগ দিতাম না, আমি এটাকে প্যাকিং এমনভাবে করতাম, এবং মাঝে মধ্যে 2-3 দিন পরে মানে খুব সহ্য করতে হইতো, আজকে দেখবো না, কালকে বা পরশু দেখবো, এভাবে দেখতে 1 সপ্তাহ চলে গেল। কাপড়টা গিয়ে দেখলাম ঠিক আছে কিনা, বাজ টাজ ঠিক আছে কিনা, এবং একটা বিশেষ জায়গায় রাখা হতো যেখানে বাজটা নষ্ট না হয়, মানে আবার আলমারিতে রাখা হইতো না, অন্য কোনো জায়গায় রাখতাম না, অন্য কাউকে দেখার সুযোগ নেই, এবং সবার সাথে গল্প হইতো যে কাপড় কিনা হয়েছে, কিন্তু বলতাম না কাউকে। তো এই বিষয়টা, এবং পাশাপাশি আব্বার এই স্মৃতিগুলো চলে আসে। আব্বারে মাঝে মাঝে এসে বলতো, আব্বারে দেখাইতাম, আব্বা কাপড় খুব সুন্দর হয়েছে, তো আব্বা বলছেন ঠিক আছে। তো আবার আম্মাকে মাঝে মধ্যে দেখাইতাম, ঠিক আছে। আম্মা বলতেন আমি কিন্তু বলে দিব আমার অন্য ভাই বোনদের কথা, ওদের বলে দিব তুমি তোমার কাপড়ের এই খেলা, তো আম্মা এই জিনিসগুলা খুব মজাদার স্মৃতি। এবং আমার মনে হয় তারেক ভাই সবচেয়ে ইয়েটা হলো ঈদের দিনে গোসল করা, যেটা মানে গোসলে আমি আমার মানে এটা আব্বা বলতেন যে আমার ফ্যামিলি থেকে মানে পুশ করা লাগে না যে গোসল তাড়াতাড়ি করো। সবার আগে আব্বার সাথে উঠেই ফজরের নামাজ পড়ে এসেই আমরা মানে গোসল করেই আমরা রেডি, এবং আব্বার সাথে মসজিদে যাওয়ার যে এই আনন্দ, যেটা মানে ঈদগাহে যাওয়ার কোনো দিন মানে যতদিন আব্বার সাথে ঈদগাহে নামাজ পড়ার সুযোগ হয়েছে, আমরা একসাথে আব্বার সাথে যাইতাম, মানে আমার ভাইরা মিলে, বা আব্বা যখন যাইতেন আমাদের গ্রামের অন্যরাও, মানে একসাথে আমরা একটা বড় একটা জমাতবদ্ধ হয়ে মানে ঈদগাহে যাওয়া। কোথায় এটা? আমার উসমানীনগরে, আমার গ্রামে, থানাগাঁও আমার গ্রামের নাম। থানাগাঁও? হ্যাঁ, থানাগাঁও, বিশাল একটা ঈদগাহ। তো আমরা একসাথে যাইতাম, এবং কুলাকুলি, নামাজের পরে যে কুলাকুলি, এই দৃশ্যটা আমার মনে হয় এখন আর এটা অনেকটা নাই। সেই ফিলিংসটা, সেই আমেজটা মনে হয় আমি ইমোশন ফিল করছি যে আব্বাকে চোখের সামনে এই মুহূর্তে বাসছে। আব্বার সাথে লোকজন এসে কিভাবে মুসাফা করতো, কিভাবে কুলাকুলি করতো, আব্বা কিভাবে মানুষকে ইয়ে করতেন, এবং আব্বা কি করতেন আরেকটা জিনিস, ঈদের আগে উনি ব্যাংক থেকে নতুন 5 টাকা 10 টাকা 2 টাকার নোট, 5 টাকার নোট বেশি, উনি মানে 10 টাকার নোট, অনেকগুলা নোট উনি আনতেন, এবং এটা ওনার পকেটে থাকতো, এবং সবগুলো নতুন নোট, এবং মানে ছোট কাউকে দেখলে, ছোট বাচ্চা, অনেক বড়দেরও দিতেন হাতে, মানে কি দিতেন জানতাম না, বাট ওনার পকেট থেকে নতুন নোট বের হতো, 1টা 2টা 3টে যেগুলো বের হয় হাতে দিতেন। এখন এটা আলাদা একটা, এগুলো আসলে আমাদের গ্রামে, বড় গ্রাম অ্যাকচুয়ালি, যেটা ভালো লাগতো যে নামাজ পড়ে খবর জিরো শেষেই আমরা বেরিয়ে পড়তাম এক বাড়ি থেকে আরেক বাড়ি। প্রত্যেকটা বাড়িতে গেলেই এখানে আন্দেশ পিঠাপুলি রাখা ছিল, এবং প্রত্যেকের বাড়িতে খুবই, আমার নানা বাড়ি গ্রামেই, সো এই সুবাদে ধরেন গ্রামের
অধিকাংশই আইদার নানা অথবা মামা। আচ্ছা। বাগনা আসছো, নাতি আসছো, বসো, এত আদর করতো আর কি পুরো গ্রামের মানুষ। আচ্ছা। তো সারাদিনই আপনি যে শুরু করলেন আর আস্তে আস্তে বিকাল 2-3টা হইতো বাড়িতে সন্ধ্যা ফিরতে। পর্যন্ত এই খাওয়া দাওয়ার একটা চলতোই। তারেক ভাই, যে জিনিসটা এনাম চৌধুরী বললেন আসলে কাপড় কিনে, আপনি যেটা শুরুতে বললেন যে কাপড় কিনে এই যে লুকিয়ে রাখার যে প্রবণতা, এটার কারণটা কি হইতে পারে? এটা হচ্ছে কি ওই যে ছোটকালে যে আনন্দ, কার জামাটা বেশি সুন্দর, আচ্ছা। এটা একটা ছিল যে কার জামাটা বেশি সুন্দর, মানে এইটার একটা মানে প্রতিযোগিতা থাকতো নিজেদের মধ্যে আর কি, লুকিয়ে রাখাটা সমবয়সীদের জন্য। আমার একটা স্মৃতি মনে পড়ে যে আমি ওই যে আলমিরা বলতো আগে, যেমন যে আগে চেস্ট অফ ড্রয়ার বা আলমিরাতে কাপড় রাখা হতো, তো আমার আম্মা বলতেন যে ওখানে বেশি দিন রাখলে কাপড় ছোট হয়ে যায়। আমার একটা ধারণা ছিল যে ওই মেশিন, এটা মনে হয় একটা কোনো একটা মেশিন, ওটাতে রাখলেই কাপড় ছোট হয়ে যায়, কিন্তু আমরা যে বড় হচ্ছি এই জিনিসটা মাথায় আসতো না আর কি। তো এগুলো অনেক স্মৃতি। আমার একটা ইয়ে ছিল যে টুপি পরা, ঈদের দিনে বিশেষ করে রঙিন টুপি, আগে বিভিন্ন ধরনের রঙিন টুপি, এই ধরনের কোনো ইয়ে আছে? রঙিন টুপি তো আমি খুব পছন্দ করি আসলে। আমি এখনো আপনি দেখেন যে গ্রিন টুপি পরি, গ্রিন টুপি পরি, এবং আপনি যখন রঙিন কিছু পরবেন, টুপি পরবেন, তখন আপনাকে এটাকে ফোকাস হবে না, ফোকাস করবে আলাদা যে উনি রঙিন টুপি পরছে। সো আই অলওয়েজ ট্রাই টু ওয়্যার সামথিং ডিফারেন্ট। এই যে আপনি পাঞ্জাবি পরছেন, এটা তো খুবই সুন্দর। হ্যাঁ, তো এটা আর টুপি ইজ ডিফারেন্ট। এখন যেটা ট্রেন্ড যেটা ছিল, এটা আমাদের মানে আরো সময় ছিল কিনা যে পাঞ্জাবি হইতে হবে, আরো ছোট থাকা অবস্থা যে পাঞ্জাবিটা আমার কাছে মনে হয়েছে যে পাঞ্জাবি হইতে সময় এটা আরো পরে আসছে, যে ঈদের সময় মানেই পাঞ্জাবি হইতে পারে, শার্টও হইতে পারতো, যেটা শার্ট অ্যাকচুয়ালি খুব কম পরা তবে এদেশে আমাদের ছেলেপেলেরা দেখেন পাঞ্জাবি পরে না, এরা তুপ পরে, তুপকে প্রিফার করে। দেখুন এটা কালচার চেঞ্জ হয়ে গেছে, কারণ এই দেশে ওয়েদারের কারণে। শর্ট টাইম, এটা না ওয়েদার না, ঠিক ওয়েদারের জন্য আমি বলবো না, কারণ এদেশে আসলে মানে আমার মনে হয় সৌদির সাথে এদেশের ছেলেরা ফলো করে আমাদের। আমরা সৌদির সাথে তো একই তারিখে তো আমরা ঈদও করি, এবং সৌদিকে আমরা এখানে ফলো করি। আর বাংলাদেশে আচ্ছা, চমৎকার এই জিনিসটা যেহেতু আপনি বললেন, আমি তারেক ভাইয়ের কাছ থেকে এই জিনিসটা জানতে চাইবো যে সৌদির সাথে আমাদের সময়ের পার্থক্য হচ্ছে 3 ঘন্টা, বাংলাদেশেরও ঠিক একই 3 ঘন্টা, তাহলে কেন আসলে সৌদির সাথে আমাদের ঈদটা ঠিক পরের দিন আমরা করি না? বাংলাদেশের 3 ঘন্টা না, কিন্তু এখান থেকে বাংলাদেশের 6 ঘন্টা। এখান থেকে বাংলাদেশের, কিন্তু সৌদির সাথে যদি আপনি দেখেন, সৌদির সাথে আমাদের মানে এখানের ডিফারেন্সের সাথে মিল করে হবে। এখন আপনি সময় দেখেন সৌদি টু বাংলাদেশ, আমার মনে হয় এখানেও না বাংলাদেশে যেটা হয়, আমি যতটুকু জানি যে ঈদ হয় চাঁদ দেখে, রিয়েলিস্টিক্যালি দেখতে হয়, তারপর করা হয়, একদম এক্সট্রিম সার্কামস্টেন্স দেখা না হলে পরে আইডিয়া করে একটা ইয়ে হয়ে যায়। কিন্তু এদেশে যেটা হয় সৌদি আরবের সঙ্গে মিল রেখেই করা হয়, এবং একটা এখানে একটা ইয়ে শুনছিলাম যে 3 ভাবেই হয়। লোকালে চাঁদ দেখি হয়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে হয়, আর একটা কি জানি সূত্র রয়েছে, এই 3 ভাবের যে কোনো একটা ইয়ে হলে পরে ঈদ করা যায়। দেখবেন আপনি আপনার দেশে নিজ ভূখণ্ডে আপনি ছাদ দেখবেন। তো বাংলাদেশে ওনাদের ছাদ দেখা কমিটি আছে সরকারি, হেলিকপ্টার দিয়ে দেখে আইদার তারা কিভাবে দেখছেন, কি দেখছেন, কখন দেখছেন। এখন যদি ছাদ দেখা কমিটি ঘোষণা দিয়ে দেয়, তারা দেখছে, ফিনিশ। এখন এই দেশে এভাবে সরকারিভাবে ছাদ দেখার কোনো কমিটি নেই, বেসরকারিভাবে কিছু আছে। তো এই জন্য এই দেশ থেকে মানে সৌদিকে ফলো করা হয়, আর 3 ঘন্টার ব্যবধান। না, এটা নাকি অ্যালাউড আছে, আমি শুনছিলাম কোন এক হুজুর বলছিলেন যে এটা অ্যালাউড আছে, যে সৌদি আরবের সঙ্গে মিল রেখে। কোনো কারণ সমস্যা এটা নেই। বাংলাদেশে তো কিন্তু একটা মানে চাঁদপুরের অনেকগুলা গ্রাম করে একসঙ্গে তারা সৌদি আরব এবং বাংলাদেশের মধ্যেও এটা কি জি কোন জায়গায় মানে সৌদির সাথে মিল রেখে এটা একটা ডিবেট চলতেছে যে একই দিনে ঈদ, একই দিনে রোজা। যেহেতু এখন গ্লোবাল ব্রিজ, আপনি চাঁদ যদি বিশ্বের এক জায়গায় দেখা যায়, এই মেসেজটি আপনি চলে দিতে পারবেন গোটা 20 মিনিটের মধ্যে। এবং এটা কি আগে ছিল না? আগে তো ওই সুযোগ ছিল না। এখন আপনি সৌদিতে আপনি চাঁদ দেখছেন, খবর আপনি পৌঁছাবেন কিভাবে? বাংলাদেশে চাঁদ দেখার যেটা হয়, মনে হয় এটা মানে সৌভাগ্য, বাংলাদেশে চাঁদ দেখা যায়। খুব কম সময় দেখা গিয়েছে এ ধরনের হেলিকপ্টার নিয়ে উঠতে হয়েছে, মানে এগুলা নিয়ে অনেক জোকস হয়েছে, মজা হয়েছে। কিন্তু আমার মনে আছে তাইসির ভাই, আমরা কিন্তু চাঁদ এমনিতেই দেখি, এবং একটা জিনিস, এবং এই চাঁদ দেখা নিয়ে মানে আমরা মানে রীতিমতো যুদ্ধ, মানে বাচ্চাদের মধ্যে একটা যুদ্ধ হয়েছে, কে আগে দেখে। হ্যাঁ, ওই যে রোজার পরে চাঁদ দেখা, সবাই বলতে সবাই আগে দেখছে। দিন আমরা আমাদের বাড়ির পশ্চিম দিকে গিয়ে ওইদিকে খোলা আকাশে আমরা তো দলবের দিকে না চাঁদ দেখ। আচ্ছা, এটা আর একটা আনন্দ, আজকে চাঁদ দেখা গেছে, এটা নিয়ে কম্পিটিশন, বলতেছে এই দেখা যাচ্ছে, সে বলতেছে না এটা চাঁদ না, এটা এই যে একটা কম্পিটিশন হচ্ছে, পরে দেখা গেল কে আগে দেখছে, তাকে পুরস্কারের ব্যবস্থা, উনি চাঁদ দেখছে, উনি আবার যে মসজিদে পরে আলোচনা হইতেছে, উনি প্রথম চাঁদটা দেখছে। এটা ছিল তো আপনার আপনাদের দূরবীনের কথা মনে আছে? মানে আমরা বাইনোকুলার যেটা, তো দূরবীন থাকতো, মানে আমার একটা দূরবীন ছিল, এটা খুব যত্ন করে রাখতাম, এটা শুধুমাত্র চাঁদ দেখার জন্য। এবং এই যে
তখনকার ওইটাতে সময় চাঁদ দেখা যাচ্ছে কিনা এটা যাচ্ছে বলে, কিনা কিন্তু সেটা যে বিষয় লোকজন না। দেখতেছে, উনি এই যে দেখছে। মানে ওইটা মানে এই যে ওনার ফিলিংসটা না এটা না আমার এটা কিন্তু বাহিরে না, এটা আমার ভাই বোন, মানে আমরা পুকুর পাড়ে গিয়ে দাঁড়াতাম, এটাকে জুম করতাম না করতাম, আসলে কিচ্ছু খুব ভালো এটা কিছু দেখিছি এটা খেয়াল নেই। মাঝে মধ্যে খুব পারতপক্ষে পড়েছে, কিন্তু এই যে আনন্দ যে আমার দূরবীনটাকে আমি যত্ন আর করতাম, গ্রামেও তো একটা কাক খবর দেখা। ছড়িয়ে পড়লো এনাম চৌধুরীর একটা দূরবীন আছে। আছে এটা একটা হতো যেটাই হয়, এটা তো হলো রোজাইদের, কোরবানিতে একটা বাড়তি আনন্দ ছিল গরু কেনা, বা এখন আছে কিনা যে গরু বাড়িতে আসলে পরে সোনার উপর পানি দিয়ে গরুর মানে পা ধুইতে হইতো। আচ্ছা, এটা এটা তো আমাদের ঈদুল আজহায়। হ্যাঁ ঈদুল আজহা। ঈদুল আজহা, যেহেতু ঈদের কথা উঠলো মনে পড়লো আর কি, ঈদের কি ঈদুল কি আজহা। স্মৃতি আর কি, যে ঈদের আগে রাত্রে হতো, বেশিরভাগই আগে রাতে আসতো, কারণ গরু 3 দিন রাখার মতো অনেক সময় একটা জায়গা ঝামেলা ছিল না, করেছিল, অনেক জায়গা ছিল না, বা বাইরে রাখতে হইতো, বা চুরি হয়ে যেত, এরকমও ছিল। আমাদের এলাকায় একটা ইয়ে ছিল, একটা লন্ড্রি ছিল। তো ছিল? লন্ড্রি লন্ড্রি। লন্ড্রি বলতে তো আগে ওই আপনার ইস্ত্রি সব দোকান, ইস্ত্রির দোকান বলা হয়। কয়লার ইস্ত্রি বা আংরা বলে আর কি, ওইটা দিয়ে। তো আমরা পিতলের একটা বড় আর কি একটা ইয়ে, কিসমত ওনার নাম ছিল, যিনি লন্ড্রি করতো, তার বাড়িতে কাপড় চোপড় উনি ধুইতো, এরপরে দোকানে ইস্ত্রি করতো। আমরা দেখতাম যে ধরেন ঈদের 15 দিন আগ থেকেই ওনার দোকানে কাপড়ের স্তূপ, আমরাও নিয়ে যেতাম, কিন্তু অনেক সময় ঈদের আগে সে ডেলিভারি দিতে পারতো না, কারণ এত বেশি চাপ, রাত্রে 4টা-5টা পরে ঈদের দিন ফজর পর্যন্ত সে ইস্ত্রি দিচ্ছে, কিন্তু শেষ করতে পারতেছে না। তো এটা একটা স্মৃতি অ্যাকচুয়ালি ঈদের দিন। অনেক সময় হয়েছে যে ইস্ত্রি দিতে পারি নাই, নিয়ে অনেক সময় নিয়ে বাড়িতে এনে কোনো কিছু গরম কইরা ইস্ত্রি দেওয়ার চেষ্টা করেছি, কিংবা বালিশের নিচে কিছুদিন রেখে। আবার একটা ছিল ওই যে সাদা একটা, এটা কি কর্পূর বলা হয়েছিল এটি, মানে ওইটা দিয়ে বাক্সের মধ্যে আবার রাখা হইতো, আমরা রাখতাম যাতে এটা সুগন্ধ। এটা এখনো পাওয়া যায় না। হ্যাঁ, এটা আমরা রাখতাম, এবং ঈদের দিন যখন আপনি এটা খুলে পড়লেন তখন এই সুগন্ধটা চতুর্দিকে ছড়িয়ে যেত। আগে থেকে 15 দিনের কাপড় কিনে আইনা আবার ওইটা দিয়ে, ওইটা কি বললেন? কর্পূর, যেটা কর্পূরও বলে, ন্যাপথালিন, বাট এটা এখনো পাওয়া যায়। আপনাদের কি জানেন, আমাদের মানে আম্মার রান্না তো অসাধারণ, নো ডাউট, মানে সবার মায়ের রান্নাটা এটা আলাদা একটা ফিলিং, আলাদা একটা মজার। তো কেন জানি অদ্ভুত একটা কারণে মানে আমার কিছু ফ্রেন্ডরা এটা বলতো যে বাড়ির রান্না মজা লাগে না, সবসময় খায়। তো প্ল্যান করে, মানে কিছু বন্ধুদের, মানে ঈদগাহ থেকে আসার পথে আব্বার কাছ থেকে বিদায় নেওয়ার পর, মানে আমরা মিলে যেতাম কয়েকজন, তো প্ল্যান করে আমরা যাইতাম, মানে কার কার বাড়িতে যাওয়া, যেটা আগে ঠিক করে নিতাম যে এই বাড়িতে বেশি পিঠা বানানো হয়, কোনো বাড়িতে কম পিঠা বানানো হয়। তো বেশি পিঠা যে বাড়িতে বানানো হয় ওখানে গিয়ে বলতাম না আমরা পিঠা টিঠা খাবো না, এখন আসছি সবাই দেখা করে যায়, আসসালামু আলাইকুম। পিঠা তো আগেই বলে দেওয়া হয়েছে, তারাও জানতো এই বিপজ্জনক প্রাণীগুলো আসছে, এদেরকে পিঠা দেওয়া লাগবে, কম হলে আমার সমস্যা হবে না, কারণ যার বাড়িতে গেছি তার ভাগ্য খারাপ, তো সে আগেই মানে এটা বুঝতো, যে তারা আগে বলা হয়তো যে দেখিস মানে পিঠার জন্য কোনোটা বাদ না পড়ে। অনেক এগুলা মানে আসছি আপনার কাছে। প্রিয় দর্শক, দেখছিলেন আমাদের ঈদ আড্ডা, চমৎকার করে বলছিলেন আমাদের অতিথিরা। আসছি ছোট্ট একটা বিরতির পর, আমাদের সাথে থাকুন। تقبل الله منا ومنكم تقبل الله منا ومنكم تقبل الله منا ومنكم تقبل الله